কোনো একটি গ্রামে আরোহী নামে একজন মেয়ে তার মা গায়ত্রীর সঙ্গে বাস করত। কয়েক বছর আগে গায়ত্রীর স্বামী ইন্তেকাল করেছে। তারপর থেকে সংসারের সব দায় দায়িত্ব গায়ত্রীর কাঁধে এসে পড়ে। কিন্তু গায়ত্রী নিজেও সবসময় অসুস্থ থাকত। তার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। ব্যথার কারণে গায়ত্রী ভালোভাবে চলতেও পারত না। সেজন্য ঘরের সব দায় দায়িত্ব তার মেয়ে আরোহীর কাছে এসে পড়ে। আরোহী সংসার চালানোর জন্য গ্রামের মাতবরের বাগানে কাজ করে। একদিন আরোহী কাজে যাবার সময় তার মাকে এসে বলল, মা, তুমি রেস্ট নাও, আমি বাগান থেকে কাজ করে বাসায় ফেরার পথে তোমার জন্য ওষুধ কিনে আনবো। বেটা, এসব ওষুধ কেনা বন্ধ করো। ওষুধ কিনলে আমার এই অসুখ সারবে না। আমি জানি আমার এটা মরণ ব্যাধি। ওষুধ খেয়ে সামান্য সময়ের জন্য আরাম পেলেও কোনো লাভ নেই। মা, ব্যথায় সবসময় ভোগার চেয়ে ওষুধ খেয়ে অল্প একটু আরাম পাওয়া এটা ভালো না? তুমি কোনো টেনশন করো না, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো। তুমি বাসায় থাকো আর নিজের প্রতি খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? এ কথা বলে আরোহী কাজের জন্য বেরিয়ে পড়ল। কিছু রাস্তা যাওয়ার পরে আরোহী দেখতে পেল একটি প্রজাপতি এক ঝাড়ের মধ্যে আটকে গেছে। আরে আরে, এত সুন্দর প্রজাপতির সঙ্গে এ কেমন হয়েছে! ইস, দাঁড়াও, আমি এক্ষুনি সাহায্য করছি তোমাকে। এ কথা বলে আরোহী সেই ছোট্ট প্রজাপতিকে হেল্প করলো। তারপর আবারও রাস্তা চলতে লাগলো। এরপর চলতে চলতে আরোহী বাগানে পৌঁছে গেল। আরে ওয়াও, এইবার তো দেখছি অনেক সুন্দর লাল লাল আপেল ধরে আছে। মনে হয় মালিক এবার আমাকে বেশি টাকা দেবে বেতন, কারণ এবার আপেলগুলো খুবই সুন্দর হয়েছে। কি লাল টুকটুকে! আরোহী এটা বলতে না বলতে সেখানে সে মালিক চলে আসলো আর বলল, আরোহী, সবকিছু ঠিক আছে তো? মালিক, আপনি নিজেই দেখে নিন, এবারে কত সুন্দর সুন্দর আপেল ধরেছে, কত সুন্দর টাটকা আর কি লাল টুকটুকে। কারণ এবার আমি খুবই পরিশ্রম করেছি, যত্ন নিয়েছি গাছগুলোর। আরে হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তুমি কি ভেবেছো তোমার পরিশ্রমের কারণেই এত ভালো ফল ধরেছে? না না না, এই সবকিছু আমাদের ভালো কোয়ালিটির বীজের কারণে। তাই বেতন কিন্তু বাড়িয়ে দেব না, যা ছিল আগে তাই। আরে না না, তুই তো আবার 3 দিন ছুটি কাটিয়েছিস এই মাসে তোর মায়ের অসুখের বাহানায়। এই জন্য এই মাসের বেতন থেকে ওই 3 দিনের বেতনে কেটে নেব। না না মালিক, এমনটা করবেন না। আমার মা অনেক অসুস্থ, মায়ের জন্য ওষুধ কিনতে হবে। হ্যাঁ প্লিজ, আমার বেতনটা কাটবেন না। আমি এখানে তোর সাথে কি আত্মীয়তা করতে এসেছি নাকি? তোর কোনো কথা শুনবো না। যতটা টাকা দে ঠিক ততটাই নিবি। এ কথা বলে হিসাব করে খুবই অল্প টাকা মালিক আরোহীর হাতে তুলে দিল। এই দৃশ্য দেখে আরোহী অনেক কষ্ট পেল। সে বলল, হে খোদা, এত অল্প টাকায় আমি কি করে চলবো? এই টাকা দিয়ে ঘরের জিনিস কিনবো না মায়ের ওষুধ কিনবো? তার উপরে 2 মাসের বাড়ি ভাড়া দিতে হবে। আমি কি দিয়ে কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি করব? এসব ভেবে মন খারাপ করে হাঁটতে হাঁটতে আরোহী বাসার দিকে আসতে লাগলো। আস্তে আস্তে তার সন্দেহ হয়ে গেল। কিন্তু যখন সে বাসায় পৌঁছলো তখন দেখলো কাপড়ের পুটলি নিয়ে তার মা বাহিরে দাঁড়িয়ে আছে। আরে মা, তুমি বাহিরে দাঁড়িয়ে কাঁদছো কেন? আরে কাপড়ের পুটলি, এসব পুটলি বেঁধে কোথায় যাচ্ছ তুমি? সবকিছু শেষ হয়ে গেছে আরোহী বেটা, আজ আমাদের সবকিছু শেষ। এখন আমরা কোথায় যাব বেটা? মায়ের দুঃখ দেখে আরোহী খুবই কষ্ট পেল। সে তার মাকে জড়িয়ে ধরল। সে সব বুঝতে পারল যে বাড়ির ভাড়া ঠিক মতো না দেওয়ার কারণে ঘরের মালিক তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু এর পরও আরোহী তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, তুমি চিন্তা করো না। মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, হার মানা কখনোই ঠিক নয়। ঘর আমাদের কাছ থেকে চলে গিয়েছে তো কি হয়েছে মা? যদি আল্লাহ চায় তাহলে আমরা আবারও আরেকটি বাড়ি পাবো। কিন্তু আপাতত চলো মা, আমরা মামাদের বাসায় যাই, চলো। এই কথা বলে আরোহী তার মাকে সঙ্গে নিয়ে তার জমানো কিছু টাকা ও কাপড় চোপড়ের গাড়ি সহকারে মামার বাড়ির দিকে রওনা দিল। বাসের মধ্যে উঠে আরোহী বাসের এক যাত্রীকে বলল, আরে ভাই, একটু আপনি উঠে আমার মাকে বসার জন্য জায়গা করে দেন প্লিজ। আমার মায়ের পায়ে অনেক ব্যথা, মা দাঁড়াতে পারছে না, খুব কষ্ট হচ্ছে মায়ের। আরে আমরা বানরের মতো দাঁড়িয়ে যাব আর তোমরা হঠাৎ করে এসে এখানে বসবে? এ কি ভাই, এমন করে বলছেন কেন? এরকম বলবো না তো কি বলবো? আমাদের কি দেখে পাগল মনে হচ্ছে যে আমরা আমাদের ছিট ছেড়ে উঠে যাব? ওই লোকদের কথা শুনে আরোহী অনেক কষ্ট পেল। এরপরেও সাহস করে আরোহী তার মাকে নিয়ে অনেক কষ্টে শেষ পর্যন্ত মামাদের বাসায় পৌঁছে গেল। সেখানে যাওয়ার পরে তার মামি বলল,
আরে গায়ত্রী বুবু, তুমি আর আরোহী এখানে হঠাৎ করে কিছু না বলে না কয়ে কিছুই তো বুঝতে পারছি না। মামি, এই মুহূর্তে আপনাদের সাহায্য আমাদের অনেক প্রয়োজন। এরপর আরোহী তার মামির কাছে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব কথা শোনার পরে আরোহীর মামি বলল, দেখো আরোহী, তোমার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু একটি কথা শোনো, এখানে কিন্তু বেশি দিন থাকতে দেওয়া যাবে না। কারণ ভালো করে জানো তোমরা যে 2 দিন পরে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ব্যাংকক চলে যাবে, কারণ ওর ট্রান্সফার ওখানে হয়ে গেছে। মামি, কোনো সমস্যা নেই, 2 দিন পরে আমরা এখান থেকে চলে যাব। এরপর আরোহী 2 দিনের জন্য তাদের মামির বাসায় থেকে গেল। কিন্তু আরোহীর মনের মধ্যে খুবই টেনশন হচ্ছিল যে তার অসুস্থ মাকে নিয়ে 2 দিন পর সে কোথায় উঠবে, কারণ তার সব টাকা তো গ্রাম থেকে শহরে আসতে গিয়ে শেষ হয়ে গেছে। এভাবেই ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল। এরপর আরোহী বলল, মামি, এখন আমরা চলে যাচ্ছি, আপনি আর মামা দেখে শুনে ব্যাংকক যায়েন, ঠিক আছে? কিন্তু আরোহী, তুমি তোমার মাকে নিয়ে এই অপরিচিত শহরে কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে? আমি তোমার মামার সাথে কথা বলে রেখেছি, তোমার মামা কোথাও না কোথাও একটা ব্যবস্থা করে দেবে, বুঝেছো? মামি, আপনি কোনো টেনশন করবেন না, আমি মাকে নিয়ে কোথাও না কোথাও থাকার একটা ব্যবস্থা করে ফেলবো। কারণ আমরা কারো উপরে বোঝা হয়ে থাকতে চাই না। আপনি আমাদেরকে 2 দিন থাকার জায়গা দিয়েছিলেন, এটাই আমাদের জন্য অনেক বেশি। ঠিক আছে মামি, এখন আমরা যাচ্ছি। এ কথা বলে আরোহী তার মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। তারা এদিকে ওদিকে ঘুরতে লাগলো। হঠাৎ করে তারা দেখতে পেল রাস্তার মধ্যে তবারক বিতরণ হচ্ছে। সেখানে গিয়ে খাবার ধরে তারা খাবার খেলো। খাবার খেয়ে তারা আবারও রাস্তায় চলতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা শহরের এক খালি জায়গায় এসে থেমে গেল, যেখানে দূর দূর পর্যন্ত কোনো বসতি ছিল না। এদিকে অন্ধকারও হয়ে আসলো, এজন্য তারা সেখানেই রয়ে গেল। আরোহী বেটা, এখানে দূর দূর পর্যন্ত কোনো বসতি নেই, এখানে আমরা থেকে যাই, রাতটা এখানে পার করে দেই। এ কথা বলে 2 মা বেটি সেই খালি জায়গায় বসে গেল আর চাঁদের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ওই সময় আরোহীর হাতের উপরে খুবই সুন্দর গোলাপি কালারের একটি প্রজাপতি, কেমন যেন সেটা ছোট্ট পরীর মতো, সেটা এসে আরোহীর হাতে বসে পড়ল। সেটাকে দেখে আরোহী বলল, ওয়াও, মনে হচ্ছে ছোট্ট কোনো পরী হবে এটা। কেমন আছো তুমি আরোহী? আরে আরে, তুমি আমার নাম কি করে জানলে? আরোহী, আমি তোমার সম্পর্কে সব জানি, আর মানুষের মনের ভাষাও পড়তে পারি। তাই আমি জানি এখন তুমি খুবই কষ্টের সময় পার করছো। তাই আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু আমি কি করে তোমাকে সাহায্য করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। তোমাদের পুটলির মধ্যে যে ফল আছে না, আপেল, সেই আপেলটি বের করো। এরপর আরোহী থলের মধ্যে থাকা সেই আপেলটি বের করলো। ছোট্ট পরী তার জাদু দ্বারা সেই আপেলকে অনেক বড় আপেলের ঘরে পরিবর্তন করে দিল, যে ঘরের বাইরের দিকে খুবই সুন্দর একটি দরজা আর 2টো জানালাও ছিল। আর ওই আপেলের ঘরের মধ্যে তাদের সকল প্রয়োজনীয় জিনিসও ছিল। সত্যি ছোট্ট পরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমাদের থাকার জন্য তুমি এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছো। আমরা কত বিপদে ছিলাম, তোমার এই অনুগ্রহের কথা আমরা কখনোই ভুলবো না। আরে, এর মধ্যে কৃতজ্ঞতার কি আসলো? তুমি কি জানো আমি কেন এসেছি তোমাকে সাহায্য করতে? আমি তো হলাম ওই প্রজাপতি যাকে কিছুদিন আগে তুমি এক ঝোপের ভিতর থেকে আমাকে বের করে মুক্ত করে দিয়েছিলে। আর আজ সেই জন্যই আমি তোমাকে সাহায্য করছি, বুঝতে পেরেছো? তুমি জানো আরোহী, এই আপেলের ঘর তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করবে, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে, তোমরা থাকো, আমি চলে গেলাম। এ কথা বলে সেই ছোট্ট প্রজাপতি পরী সেখান থেকে চলে গেল। আরোহী ও গায়ত্রী খুবই খুশি হয়ে সেই আপেলের ঘরটার দিকে তাকিয়েছিল, কারণ আজ তাদের জীবন থেকে দুঃখ একেবারে ধুয়ে মুছে দূর হয়ে গেছে। জীবনে আর কোনো কষ্ট করতে হবে না তাদের। এজন্য 2 মা মেয়ে অনেক খুশি হলো। মনের আনন্দে তারা জাদুর আপেলের ঘরের মধ্যে প্রবেশ করলো আর বাকিটা জীবন সেই জাদুর আপেলের ঘরের মধ্যেই হাসি খুশিতে কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে রানী ও আরতি নামে 2 আপন বোন বাস করত, কিন্তু 2 বোনের মধ্যে তফাৎ ছিল আকাশ ও জমিন পরিমাণ। রানী দেখতে ছিল কালো, তার মাথায় চুল ছিল না। ওদিকে আরতি দেখতে ছিল অনেক সুন্দরী, আর তার মাথায় ছিল ঘন লম্বা চুল। আরতি দেখতে সুন্দর হওয়ার কারণে তার প্রচুর অহংকার ছিল।
ছোট থেকে আরদি রানীকে অনেক ধিক্কার জানাতো আর তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো ও কটু কথা শোনাতো। এই কি মনে হয় জানিস, মা বাবা বোধহয় তোকে রাস্তা থেকে উঠে এনেছে। তোকে না দেখলে মনে হয় তুই আমার সৎ বোন। আরতির এরকম কথা শুনে রানী অনেক কষ্ট পেত। রানী যখনই তার মাকে জিজ্ঞেস করত তখন তার মা একই কথা বলতো, রানী শোন, আরতি তো ঠিকই বলেছে, কি এমন ভুল বলেছে, আসলেও তো তুই দেখতে কালো আর তোর মাথায় মাত্র অল্প কয়েকটা চুল। আরতি দেখতো কত ভালো মেয়ে আমার, আমি তো তোকে চাইনি। এ কথা বলে রানীর মা সেখান থেকে উঠে চলে যেত। রানীকে সবাই এমনই করত, কেউ তাকে ভালোবাসত না। তার মা বাবা পর্যন্ত তাকে কষ্ট দেয়। এভাবেই সবার দেওয়া কষ্ট সহ্য করে আস্তে আস্তে রানী বড় হয়ে ওঠে। আর সব সময় রানী খোদার কাছে একটি ফরিয়াদ করত, হে খোদা, তুমি আমার চুল লম্বা করে দাও। আমি তোমার কাছে আর কিছু চাইনি, মানুষের এইরকম কটু কথা শুনতে পারছি না। এভাবে রানী প্রতিদিনই খোদার দরবারে হাত তুলে মোনাজাত করত। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। রানী আর আরতি দুজনেই এখন অনেক বড় হয়ে গেছে। আজ রানীকে দেখতে পাত্রপক্ষ আসছে। রানী আয়নার সামনে গিয়ে নিজেকে সাজাচ্ছে। তখন রানীর মা তার কাছে গিয়ে বলল, এই রানী, এত আয়নার সামনে সেজে গুজে কি লাভ? হ্যাঁ, তোর রং রূপ কি পরিবর্তন হয়ে যাবে? এই যে পাত্রপক্ষ চলে এসেছে, তাড়াতাড়ি চল। এই সম্বন্ধ যদি ভেঙে যায় না, তাহলে সারা জীবন তোকে পচে মরতে হবে। কে বিয়ে করবে তোকে? তখন আরদিও সেখানে আসলো আর বলল, মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আর বাবা আমার আগে এই কুৎসিতের বিয়ের জন্য কেন এত ব্যস্ত হয়ে পড়েছো? আরে আরদি বেটা, ওকেই তো আগে বিয়ে দিতে হবে, নইলে ওর সাথে কে বিয়ে করবে? আর ওকে দেখলে মানুষ তোকে দেখতে এসে না বদনাম করবে। একবার খালি ও এই বাড়ি থেকে বের হয়ে যা, এরপরে অনেক বড় আয়োজন করে ধুমধাম করে তোর বিয়ে দেব। মা আর বোনের এইরকম কথা শুনে রানী অনেক কষ্ট পেল। সে চোখের মধ্যে পানি নিয়ে বলল, মা, তোমরা আমার আপন হয়েও কেন আমার সঙ্গে এরকম করো? আমিও তো তোমার মেয়ে, তাই না বলো? শোন রানী, তোর মাথার উপরে চুলই নেই, আর তুই দেখতে যে কুৎসিত, তাই তোকে আমাদের পরিবারের একজন বলতেও ঘৃণা হয়, বুঝ? তুই আমাদের পরিবারের পরগাছা ছাড়া আর কিছুই না। আরদির এরকম কথা শুনে রানী জোরে জোরে কেঁদে ফেলল, কারণ আরদি সবসময় এরকমটা করত। এরপর কিছুক্ষণ পরে রমেশ নামে একজন ছেলে তার মা কৌশাল্যাকে সঙ্গে করে রানীকে দেখতে আসলো। ওই সময় আরদি তার মাকে বলার কারণে তার মা সেই ঘরের মধ্যে বসে রইল। আর কোনো মতে রানীর বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল। কিন্তু বিয়ের দিন ধার্য করার জন্য অনেক টাকা যৌতুক দিতে হয়। এই জন্য রানীর মা রানীর উপরে আরো বেশি রেগে যায়। তখন রানী মনে মনে ভাবতে লাগলো, হে খোদা, বাবার বাড়ি ভালোবাসা সম্মান আমার কোনো কিছুই জোটেনি, শ্বশুর বাড়ি গিয়ে যেন আমি সব ভালোবাসা পাই। এরপরে রমেশের সঙ্গে রানীর বিয়ে হয়ে যায়। বিয়ের দিন যখনই রমেশের দৃষ্টি পড়ল আরদির দিকে, সঙ্গে সঙ্গে রমেশ আরদিকে ভালোবেসে ফেলল আর মনে মনে ভাবতে লাগলো, হাই হাই, এই মেয়েকে প্রথমে কেন আমার চোখে পড়েনি? দেখতে কত সুন্দরী, ফর্সা আর লম্বা চুল মাথায়। যদি আমি আগে ওকে দেখতাম তাহলে এই ভূতনির সঙ্গে আমাকে বিয়ে করতে হতো না। তো এখন আর আমি কি বা করতে পারি? এখন আর কোনো কিছু করে লাভ নেই। রমেশের সঙ্গে রানীর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে রানী যখনই শ্বশুর বাড়িতে ঢুকলো, তখনই কৌশাল্যা অনেক কাজ বুঝিয়ে দিল। এই যে রানী, শোনো, আগে ওই যে কিচেনে যাও, ওখানে গিয়ে যতগুলো থালাবাটি নোংরা হয়ে আছে সব পরিষ্কার করে সবার জন্য খাবার তৈরি করো। এরপর আরো যা কিছু কাজ আছে সব করে ফেলো, কারণ আমি তোমাকে এই বাড়ির বউ করে এনেছি শুধুমাত্র কাজের জন্য, কাজের মানুষ হিসাবে। ঠিক আছে মা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। কথা বলে রানী বিয়ের শাড়ি পরে কাজকাম করতে শুরু করে দিল। অধিকাংশ সময়ই রমেশ ও কৌশল্যা রানীর ছোট ছোট চুলের কারণে হাসি ঠাট্টা করত। আরে রানী, তোমার মাথায় তো আমার চেয়েও চুল কম। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো, এই বাড়ির চাকরানী। এভাবেই রমেশ সবসময় রানীকে কটু কথা শোনাতো, তাকে ছোট করত। এরপর যখন একদিন রমেশের দেখা হলো আরতির সঙ্গে, সাথে সাথেই আরতি ও রমেশের প্রেম হয়ে গেল। এরপর আরতি ও রমেশ দুজনে কাজী অফিসে গিয়ে একা একা বিয়ে করে ফেলল। যখন রানী দেখল রমেশ আরতিকে বিয়ে করে তার বাসায় নিয়ে গেছে, তখন রানীর পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আরতি, তুই বোন হয়ে আমার এতটা সর্বনাশ করতে পারলি? তুই কি করে আমার স্বামীকে ছিনিয়ে নিলি? লজ্জা করলো না নিজের বোন হয়ে এমনটা করতে পারলি? এই তুই চুপ কর, আমি জানি রমেশ কখনোই তোকে ভালোবাসে না, ও শুধু ভালোবাসে আমাকে। চুপ তুই। হ্যাঁ হ্যাঁ, আরদি একদম ঠিক বলেছে।
খেয়ে বলেছে যে আমি তোমাকে নিয়ে সংসার করব। তোমার মতো ছোট ছোট চুল আর কালো মেয়েকে কে চাইবে বউ হিসাবে? আমি তো চাই আরদির মতো টুকটুকে সুন্দরী আর লম্বা চুলালা মেয়ে। রমেশের কথার উপরে রানী কোনো জবাবই দিতে পারল না। সে ওই বাড়িতে শুধু চাকরানি হয়ে পড়ে রইল। কিন্তু একদিন যখন রানী সবজি কেনার জন্য বাজারে গেল, তখন সে দেখল রাস্তায় একটি বৃদ্ধ লোক চুল লম্বা করার তেল বিক্রি করছে। রানী তার কাছে গেল আর বলল, আঙ্কেল, এই তেল কত করে? বেটা, মাত্র 50 টাকা, নিয়ে যাও। রাত্রে শোয়ার সময় মাথায় লাগিয়ে ঘুমাবে, দেখবে তোমার চুল অনেক লম্বা হয়ে গেছে। একথা শুনে রানী ওই তেল কিনে নিল। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন রানী তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু যখন সকালে সে ঘুম থেকে উঠল, তখন দেখল তার মাথায় যে অল্প কয়েকটা চুল ছিল তাও সব ঝরে গেছে। রানী তার মাথার এই অবস্থা দেখে জোরে জোরে কান্না করতে লাগলো। রানীর কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই সেখানে উপস্থিত হলো। তখন আরদি হাসতে হাসতে বলল, আরে একি, তুই যে দেখছি এবার একেবারে টাক হয়ে গেছিস। দেখো আরদি, ওকে দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। আমার তোর দিকে তাকাতেই মন চাইছে না। ছি! রানী, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমাদের বাসায় তোমার কোনো জায়গা নেই। রমেশ ঠিকই বলেছে, আমার ছেলের কথাই ঠিক। তোর মতো কুৎসিত মেয়ে যদি আমার বাসায় থাকে, তাহলে সমাজ আমাদেরকে অনেক নিচু চোখে দেখবে, কটু কথা শোনাবে, আমাদের বদনাম হবে। এভাবে বাড়ির সবাই মিলে রানীকে বাড়ি থেকে বের করে দিল। রানী কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভেতরে বসলো। জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। গাছের উপরে বসেছিল একটি কোয়েল পাখি। কোয়েল পাখি রানীর এরকম কান্না দেখে তার কাছে গেল আর তাকে বলল, কি হয়েছে? তুমি এভাবে কেন কান্না করছো? এরপর রানী ওই কোয়েল পাখির কাছে তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল। সব শুনে কোয়েল পাখি বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু বুঝতে পেরেছি। আজকালকার মানুষ মানুষের শুধু দোষী খুঁজতে থাকে। এই জন্যই তো আমরা জঙ্গলের মধ্যে থাকি। জঙ্গলের কোনো পশু পাখি কাউকে অপমান করে না। আর এখানে বড় থেকে বড় অসুখের ওষুধও পাওয়া যায়। তুমি কি জানো এখানে জাদুর গাছ আছে? সেই জাদুর গাছের পাতার রস করে মাথায় লাগালে মাথার চুল লম্বা আর খুবই সুন্দর ঘন হয়। তাই সত্যি বলছো? তাহলে বলো না, কোথায় ওই গাছ? কোন গাছ যার পাতা তুলে আমি মাথায় লাগাবো? আমি চাই সেই গাছটাকে। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি ওই গাছের পাতা তোমার কাছে নিয়ে আসছি। এ কথা বলে ওই কোয়েল পাখি মুহূর্তের মধ্যে সেই গাছের পাতা এনে রানীকে দিল। এরপর রানী যখনই ওই পাতার রস করে তার মাথায় লাগালো, মুহূর্তের মধ্যেই তার মাথায় লম্বা ও ঘন চুল হয়ে গেল। যেই রকম চুল সে সব সময় প্রার্থনা করত। এরপর রানী সেই কোয়েল পাখিকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ কোয়েল পাখি। আমি কি এই পাতা অন্য মেয়ের কাছে বিক্রি করতে পারি? আমার মতো আরো কত মেয়ে আছে, না জানি তারা তাদের মাথার চুল নিয়ে কত সমস্যায় ভুগছে। চা খাওয়ার কারণে কত লোকের কটু কথা শুনছে। আমি তাদেরকে সাহায্য করতে চাই। এরপর থেকে রানী সেই পাতা তুলে রস করে বাজারে বিক্রি করতে শুরু করলো। তবে একদিন আরদি ও রমেশ রানীকে দেখে ফেললো সে রস বিক্রি করতে। তুমি রানী না? কিন্তু হঠাৎ করে তোমার চুল এত সুন্দর হলো কি করে? মাথায় চুল হওয়ার কারণে তোমার চেহারাটাও পাল্টে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। রমেশের মুখে এই কথা শুনে আরদি খুবই হিংসা জ্বলতে লাগলো। তখন আরদি রানীর কাছে থাকা সবগুলো রস তার মাথায় দিল। কিন্তু রানীর কাছে থাকা চুল ঘন ও লম্বা করার রসটা আরদির মাথায় গিয়ে উল্টো প্রতিফল করলো। আরদির সব চুল সরে গেল আর সে একেবারে টাকলি হয়ে গেল। আরে এ কি হলো? আমার মাথার সব চুল কি করে ঝরে পড়লো? আরদি, তোমার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল, কারণ অন্যের সুখ নিয়ে যে ছিনিমিনি খেলে তার সুখ বেশি দিন টেকে না। তুমি তো ছোট থেকে আমাকে অনেক কটু কথা শুনিয়েছো। এখন তুমি দেখবে, তোমাকে যখন মানুষ হাসি ঠাট্টা করবে, তোমার মাথার চুল নিয়ে আঙ্গুল তুলবে, তোমাকে ছোট করবে, তখন তোমার কেমন দুঃখ কষ্ট লাগে। এই যে রমেশ, শোনো, তোমার মতো ধোঁকাবাজ ছেলের সঙ্গে আমি থাকতে চাই না। থাকো তোমার ওই টাকলি বউ নিয়ে। এভাবে আরদির সকল অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর রমেশও তার পাপের শাস্তি পেয়ে গেল। রানী সেই জাদুর পাতার রস বিক্রি করে অনেক টাকাওয়ালা হয়ে গেল আর তার লম্বা চুলের চর্চা গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। সে বাকিটা জীবন সুখে শান্তিতে আনন্দে কাটাতে লাগলো।